চালক ভাইয়ের কান্না এবং সহ্য না করে আমার বুক ফেটে যায়। তাই আমি আপনাদের কাছে একটি ছোট্ট একটা বার্তা নিয়ে এসেছি চালক ভাইয়ের উদ্দেশ্যে এবং পাঠাও যারা রাইড শেয়ার করে, যারা নিয়ে সার্ভিস দিতেছে তাদের উপলক্ষে। সেটা হলো আজকের এক ব্যক্তি, এক রাইডার ভাই, উনি খুবই কষ্টে জীবনযাপন কাটাচ্ছে এবং উনি এতদিন তেলের সংকট অবস্থায় উনি রাইড দিতে পারে নাই এবং ওনার পরিবারও নিয়ে উনি সংসার জীবনযাপন করতে ওনার খুব কষ্ট হয়ে গেছে। সেই ক্ষেত্রে আমাদের এক চালক ভাই, উনি যে বিপদে পড়ে আছে, উনি যে সংকটের ভিতরে আছে, কিন্তু ইদারিং উনি কিছুদিন যাবৎ দেশে ছিল। দেশে থাকার পরে এখানে ঘর ভাড়া, বিভিন্ন খরচ এবং দোকানে বাকি অনেক কিছু জমে গেছে। তারপরে উনি গতকালকে ঢাকায় আসছে। ঢাকায় আসার পরে যখন তেল স্বাভাবিক হয়েছে, তেল স্বাভাবিক হওয়ার পরে উনি কালকে ঢাকায় আসছে। ঢাকায় আসার পরে উনি আজকের থেকে উনি রাইড দেওয়া শুরু করেছে। তা এই ব্যক্তি, উনি আমাদের একটা খুবই পরিচিত, ওনার নাম বলবো না, হয়তো নামটা বললে উনি একটু লজ্জা পাবে। উনি একটা রাইড নিয়ে আসছে। রাইড নিয়ে আসার পরে বিজয় সরণি যে সিগন্যালটা পার হয়ে আপনার ধানমন্দির থেকে আসার পরে যে বিজয় সরণি পার হয়ে যে র্যাঙ্কস ভবনের সামনে উনি যাত্রীটা ওখানে নামাইছে। উনি যাত্রীটা নামাইয়া উনি শুধু ভাড়াটা নিতেছে। ইতিপূর্বে মনে করেন আপনার একজন সার্জেন আইসা ঠাস করে ওনার চাবিটা নিয়ে গেছে। চাবি নেওয়ার পরে উনি বলছে যে স্যার, আমার কেন চাবি নিছেন, যে আপনি এখানে কেন রাস্তার পাশে আপনি যাত্রী নামাচ্ছেন, কেন যাত্রী পরে এখানে যাত্রী নামাইতে গেছেন, আপনাকে ফাইন করা হবে, আপনার গাড়ির কাগজপত্র দেন। যাক, উনি অনেক মিনত করলো, উনি অনেক হাত পা ধরলো, অনেক কথা বললো, ওনার নিজের জীবনে কাহিনী কথাগুলি বলল। ওনার একটা বাচ্চা অসুস্থ, সে কথা বলল। তারপরে উনি এই এতদিন কাজকর্ম করতে পারে নাই, তেলের সংকটে সিরিয়াল দিয়ে তেল পায় নাই। তারপর উনি গ্রামে চলে গেছে, গ্রামের থেকে উনি আবার ঢাকায় আসছে। ঢাকায় আসার পরে উনি আজকে থেকে রাইড শুরু করেছে। সে কথাগুলি সম্পূর্ণ ওনাকে বলছে, কিন্তু ওই সার্জেন্টটা তার অনুরোধটা শুনল না। তার পায়ে জড়াই ধরে কান্না করছে যে আমাকে মাফ করেন স্যার, আমি আর কখনো এখানে যাত্রী নামাবো না, আমাকে মাফ করেন। অনেক মর্মান্তিক বেদনা, অনেক কষ্টের কথা। একটা মানুষ যদি অন্যায় করে, অপরাধ করে, সেই ব্যক্তি যত বড় যদি খুন করে, যদি কোর্টে দাঁড়িয়ে জজের সামনে যদি বলে যে আমি খুন করেছি, আমাকে মাফ করে দেন, আমি অন্যায় করেছি, আমি ভুল করেছি, জজও তাকে মামলাটা খারিজ করে দেয়, তাকে সেখান থেকে মাফ করে। আর এই ব্যক্তি পাও ধরে ক্ষমা চেয়েছে, মাফ চেয়েছে, তবু তাকে মাফ করে নাই। কেন ভাই? একটা মানুষ কেন আপনারা মাফ করতে পারেন না? কেন মাফ করতে পারেন না? কেন আপনারা এই মানুষকে কেন কষ্ট দিচ্ছেন? আমি অনুরোধ করব, বাংলাদেশের যত ট্রাফিক পুলিশ, যত সার্জেন্ট এবং পুলিশ হায়ার কমিশনার এবং সকলকে আমি অনুরোধ জানাবো, আপনারা দেখেন আমরা এখন বর্তমানে যে কষ্টটা করতেছি, যে পরিশ্রম করতেছি, যে কষ্ট করে আমাদের দিন কাটাচ্ছি, আমাদের 1000 টাকা ইনকাম করতে এখন আমাদের অনেক কষ্ট হয়ে যায়। 1000 টাকা ইনকাম করলে 500 টাকা আমাদের তেল খরচ যায়। 500 টাকার তেলে এখন আমরা 3 লিটার তেল পাই না। আমাদের 500 টাকার তেলে এখন 3 লিটার তেল আমাদের সেটা ওঠে না সারাদিনে। আমাদের 1000 টাকা ইনকাম করতে আমাদের 500 টাকা তেল যায়। সেখানে 200 টাকা আপনারা কি নিজের খরচ যায়, 100 টাকা তার নিজের পকেটের মোবাইল খরচ, বিভিন্ন যাবতীয় খরচ যায়। তাহলে কয় টাকা আমার থাকে? কয় টাকা নিয়ে আমি বাসায় যাব? সেখানে আমার ছেলে পেলে, বউ, স্ত্রী, সন্তান, পরিবার নিয়ে আমি কি বাজার করব, কি খাবো? আর সেই জায়গায় যদি আপনি 2000 টাকার মামলা দেন, সেই মামলাটা আমার তুলতে গেলে আমার 2 থেকে 3 মাস সময়, আমি তাও পারবো না। তাই আমি অনুরোধ করব, আপনাদের সকলকে আমরা অনুরোধ করব, আপনারা মামলা দিবেন, অপরাধ হলে অপরাধের মামলা দিবেন, কিন্তু এমনভাবে কেউকে আপনারা কষ্ট দিয়েন না, এমনভাবে কেউ কখনো আপনারা হয়রান করেন না যে এই কষ্টগুলি তাদের কষ্ট হয়।
ওই ছেলেটা আমাকে বলে, সাগর ভাই আমাকে একটু বলেন, আমাকে একটু সহযোগিতা করেন। আমি যাত্রীরা পাশে দাঁড়া করিয়ে সার্জেনের কাছে আমি নিজের জায়গায় অনুরোধ করেছি যে ভাই ওনাকে একটু ক্ষমা করে দেন। আজকের উনি হয়তো অপরাধটা করছে, সে অপরাধের জন্য উনি ক্ষমা চাচ্ছে। আমাকে বলে যে আপনি ক্ষমা চাচ্ছেন? আপনি কে? কেন ক্ষমা করতে হবে? ওনার ভুল করছে, ভুলের ওনার মাসুল দিতে হবে। এইটা কি দেশের নীতি? এটা কি দেশের আইন? এটা কি দেশের নীতিবান? তাহলে আমরা যাব কোথায়? আমরা দাঁড়াবো কোথায়? একটা যাত্রী এখান থেকে ওঠে ওখানে গিয়ে নামে, তার নিজের ইচ্ছা মতন তাকে নামাইতে হয়। যদি তাকে ইচ্ছা মতন যদি সেখানে না নামানো হয়, সেখানে কি করে? যাত্রী অবজেকশন করে দেয়, তখন আমাদের আইডিকে বন্ধ করে দেয়, সাসপেন্ড করে দেয়। তাহলে আমরা কোথায় যাব? কোথায় দাঁড়াবো? আমি সকল পুলিশ কমিশনার এবং সকল ভাইদেরকে অনুরোধ করব, আমাদের অন্তপক্ষে বাইকের ভাইদেরকে দিকে একটু লক্ষ্য দেন, একটু কষ্ট করেন। দেখেন তারা কত ঝড় তুফান, রোদ বৃষ্টি মাথায় কামাই করে, রোদ বৃষ্টি মাথায় নিয়ে কত ঝড় তুফান শেষ করে তারপর তারা 2 টাকা ইনকাম করে তার পরিবার নিয়ে তারা অর্জন করে এবং তার পরিবার নিয়ে চলে। সেখানে তার খাওয়া দাওয়া, ঘর ভাড়া সব কিছু নিয়ে তাদেরকে করতে হয়। তাহলে আজকে যদি আপনারা আমাদেরকে এইভাবে রাস্তার সর্ব জায়গায় যদি আমাদেরকে এভাবে কষ্ট দেন, আপনারা সতর্ক বার্তা দেন, ভাই এভাবে এখানে আর করবেন না, এখানে আর রাখবেন না, এখানে আর রাখার আপনার প্রয়োজন নেই, গাড়ি আপনি দূরে নিয়ে রাখবেন, দূরে যাত্রী নামাবেন। আপনারা সতর্ক বার্তা দেন, কিন্তু আপনারা হুম করে আপনারা মামলা দেন না এভাবে কখনো। এমন কোনো মানুষ আছে এই মামলার কারণে তার জীবনটা অনেক কষ্টে সে আহত হয়ে যায়। তখন আপনি 2000 টাকার মামলা দিবেন, আপনি সেখান থেকে আপনি কমিশন পাবেন, সরকার কিছু কমিশন পাবে, কিন্তু আপনি সুখে শান্তিতে আপনি একটু দিনটা কাটবেন। ওই ব্যক্তি এমন কষ্ট পাবে, কষ্টে কষ্টে তার জীবনে সে প্রত্যেক দিন সে অভিশাপ দেবে, সে অভিশাপটা অনেক বড় দূরে চলে যাবে, তখন আল্লাহ পাক তাকে কবুল করে নেবে। আর যদি আপনারা যদি একটু সতর্কভাবে করেন, সতর্ক যদি দেন, একটু তাদেরকে যদি একটু ক্ষমা করে একটু মাফ করে দেন। একটা মানুষ যদি ক্ষমা চায়, একটা মানুষ যদি আপনাদের কাছে মাপ চায়, তারপর তার কাছে কিছু আর থাকে না। মাপ চাওয়ার পরে তার কোনো কিছু আর থাকে না, কিন্তু সেই মাপটা আপনারা তাদেরকে একটু ক্ষমা করে দেন। কিন্তু ওই ব্যক্তি আপনাকে সারা জীবনের জন্য দোয়া করবে, আপনার কোটি টাকার সম্পদ আপনার ঘরে চলে আসবে। আপনার একটা দোয়া কখন কার দোয়া কখন কোন কাজে লেগে যায় কেউ বলতে পারে না। আপনার সেই দোয়ার কারণে আপনার আজকের অনেক দূর এগিয়ে যাবেন, আপনার পরিবার, ছেলে সন্তান সকল নিয়ে আপনি ভালোভাবে আপনি দিন চলতে পারবেন। আর একটা বড় দোয়া যখন একটা কষ্টের দোয়া দেবে, তখন সেই দোয়ায় আপনারা অনেক নিঃসত্ব হয়ে যাবেন, অনেক ধ্বংসত্ব পথে যাবেন। তাই আমি সকলকে অনুরোধ করব, এই বার্তাটা আপনারা সকল জায়গায় ছড়িয়ে দিন, সবাই লাইক কমেন্টস করে সবাই আপনারা শেয়ার করে দিন। প্রত্যেকটা পুলিশ কমিশনারের কাছে যেন ভিডিওটা চলে যায়, প্রত্যেকটা ভিডিও যেন আপনারা প্রত্যেকটা জায়গায় যেন আপনারা হাইওয়ে পুলিশের কাছে যেন চলে যায়, আমি অনুরোধ করছি। দেখেন এখানে আরেকটা বিষয় আছে, সেটাও আমরা কোনো একটা না বলতে পারি না। সেটা হলো আপনারা হেলমেটের জন্য মামলা দেন। আমি যখন একটা যাত্রী নিয়ে যাচ্ছি, যখন একটা কল ঢুকছে যাত্রীর গন্তব্যস্থানে যাওয়ার পরে, আমি যখন একটা যাত্রী নিয়ে যাচ্ছি, সে যাত্রীটা যাওয়ার পর আমি যাত্রীকে হেলমেট দিয়েছি, সব কিছু দিয়েছি, গাড়ি আমি রাইড স্টার্ট করে আমি গাড়িটা নিয়ে যাচ্ছি, মাঝপথে গিয়ে সে হেলমেটটা খুলে ফেলে। এই অপরাধটা কার? এটার জন্য দায়ী কে? এটার জন্য একমাত্র আপনাদের যদি আইনে নিতে হয়, আপনাদের কোনো ড্রাইভারকেও মামলা দিতে পারবেন না, ওই যাত্রীর বিরুদ্ধে আপনি মামলা দেবেন। যাত্রীকে প্রশ্ন করবেন যে আপনাকে হেলমেট দিয়েছে কিনা, আপনাকে রাইডারে হেলমেট দিয়েছে কিনা, ড্রাইভারে আপনার হাতে হেলমেট আছে কিনা, আপনি কেন হেলমেটটা খুলছেন, ওনাকে আইডি কার্ডের উপরে ওনাকে মামলা দেবেন, ওনার মোবাইল নাম্বার নিয়ে ওনাকে মামলা দেবেন। কিন্তু একটা যাত্রীকে এইভাবে অপরাধ যদি দিন দিন যদি আপনারা এইভাবে যদি শাসন করেন, তাহলে আর কোনো যাত্রী কখনো হেলমেট মাথা থেকে খোলাবে না। কিন্তু আপনারা কি করেন, সেই জিনিসটা না করে আপনার রাইডারেরকে আপনি মামলা দেন, একটা চালককে একটা মামলা দেন, সেই চালকের কষ্টে বুক ফেটে যায়,
আমি লিগালভাবে থাকার পরও, আমার গাড়ি কাগজপত্র সব কিছু লাইসেন্স থাকার পরও আমাকে কেন মামলা দিল? যাত্রীর অপরাধের কারণে কেন মামলা দিল? আমি কি যাত্রীকে হেলমেট দেই নাই? আমি কি যাত্রীর মাথায় কি হেলমেট আমি রাখি নাই? আমি কি যাত্রীর হাতে হেলমেট দেই নাই, পরি নাই? তাহলে কেন সে করছে? সেটা অপরাধ তাকে আপনারা শাসন করেন, তাকে মামলা দেন। ওনারা 1 মিনিটে 10 মিনিটের জন্য ওনারা গাড়ির বহনে পিছনে বসে থাকে, 10 মিনিট পর ওনারা চলে যায়, আর আমাদের সকাল থেকে রাত 12টা পর্যন্ত এই রাস্তায় ঘুরতে হয়। আমরা কতটা কষ্ট করি, কতটা জীবনটাকে শেষ করি। আমি এটার জন্য আমি আপনাদের কাছে অনুরোধ করব, সকল পুলিশ ভাইদেরকে, সকল ট্রাফিক ভাইদেরকে, সকল সার্জন ভাইদেরকে অনুরোধ করব, আপনারা একটু আমাদের সকল বাইকার ভাইদেরকে একটু লক্ষ্য রাখেন এবং আপনাদের সহযোগিতায় আমরা চলব। আপনাদের সহযোগিতা দিয়েই আমরা সামনে এগিয়ে যাব। হ্যাঁ, যারা অন্যায় অপরাধ করবে, যারা অপরাধীকে কখনো অপরাধ মনে করবে না, অপরাধে কখনো তারা মান্য করবে না, তাদেরকে আপনারা মামলা দেন, আমরা মাথা পেতে নেব। ধন্যবাদ, সকলকে ভালো থাকবেন। আমার ভিডিওটা অনেক বড় হয়ে গেছে, সবাই সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম আর রহমতুল্লাহি বরকাতুহু।